নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন। তোমাদের বেঙ্গল পুলিশ জিকে এক্সপ্রেস ক্লাসের আজকে 28 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে চলে এলাম। প্রত্যেকদিন সেরা বাছাই করা 30টি জিকে উইথ এক্সপ্লেনেশন সহযোগে তোমাদের জিকে ক্লাস হয়ে আসছে। আসন্ন তোমাদের এই ডব্লিউপি এবং কলকাতা পুলিশ দুটো পরীক্ষাকে মাথায় রেখে তোমাদের জন্য প্রত্যেকদিন আমরা সন্ধ্যে 7টার সময় ক্লাস নিয়ে আসছি। তো এই ক্লাসগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত উপকারী ক্লাস, কারণ তোমাদের যেভাবে ক্লাসের যে প্রশ্নপত্র রাখা হয়েছে সেগুলো পরীক্ষায় আসার মতো বিগত বছরের কোয়েশ্চেন পেপার ঘেটে একদম পুরো তোমাদের জন্য কিন্তু এই সেট নিয়ে আসা হচ্ছে। ওকে, তো প্রত্যেকে ক্লাসটা দেখো এবং প্রত্যেকে ট্রাই করবে অ্যান্সার দেওয়ার, এবং বন্ধুদের সাথে প্লিজ একটু শেয়ার করে দাও। তো সকলকে গুড ইভিনিং। চলো আজকে ক্লাসটা শুরু করি, তাই তো শুরু করবো তো? ওকে, চলো শুরু করি। তো প্রথম প্রশ্ন কি বলছে আমরা দেখব। ব্রহ্ম সমাজ কে শুরু করেন? সিম্পল কোয়েশ্চেন রয়েছে, ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা বা কে শুরু করেন? সঠিক উত্তরটা হয়ে যাবে এখানে অপশন কোনটা হবে? অপশন বি, রাজা রামমোহন রায়, তাই তো অপশন বি হবে একদম। প্রথম প্রশ্নের উত্তর আমাদের অপশন বি, রাজা রামমোহন রায় হয়ে গেল। দেখো এখানে বলেছে ব্রহ্ম সমাজ শুরু করেন কে। আমি কিন্তু এইভাবে কোয়েশ্চেনটা করেছি এখানে, কারণ আরো অনেকগুলো ব্রহ্ম সমাজ রয়েছে, যেরকম ভারতীয় ব্রহ্ম সমাজ, সাধারণ ব্রহ্ম সমাজ, এই বিষয়গুলো কিন্তু আমাদের পরীক্ষার অনেক সময় চলে আসে। তো এই ব্রহ্ম সমাজের সাথে এগুলো গুলিয়ে ফেললে চলবে না। তো এই তিনটে বিষয় আমাদের ইম্পর্টেন্ট, চলো সেইগুলো একটু দেখে নিই এখানে। দেখো 1828 সালে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। তিনি ভারতীয় নবজাগরণের জনক হিসেবে পরিচিত। তিনি 1814 সালে প্রতিমা পূজা, বর্বর জাতিভেদ প্রথা এবং বাল্য বিবাহের বিরুদ্ধে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন। 1824 সালে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেছিলেন, যা পরে ব্রাহ্ম সমাজে পরিণত হয়। সাধারণ ব্রাহ্ম সমাজ, এই যে তোমাদের বলছিলাম এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট, দেখো পরীক্ষায় আসার মতো কি। 1870 সালে আনন্দমোহন বসু দ্বারা তোমাদের সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়, এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, তো এইগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে মাথায় রাখবে। ওকে, নেক্সট 1867 সালের 31শে মার্চ আত্মারাম পাণ্ডুরাম প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা করেন। অনেকবার এসছে, হয় তোমাদের জিজ্ঞেস করছে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে আত্মারাম পাণ্ডুরাম, অথবা জিজ্ঞেস করছে প্রার্থনা সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়, 1867 সালে। তো প্রত্যেকটি পয়েন্ট তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু খুব ভালোভাবে লিখে না কথায় প্রত্যেকে। নেক্সট দেখো ভারতীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে তোমাদের বললাম, তাহলে আমরা দেখলাম কি সাধারণ ব্রাহ্ম সমাজ আনন্দমোহন বসু, ভারতীয় ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র সেন হয়ে গেল। তো এইভাবে তোমাদের কিন্তু প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। চলো নেক্সট পরের কোশ্চেনে আমরা যাব। পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে রয়েছে, বলো কি হবে উত্তর। রায়তওয়ারি বন্দোবস্ত প্রথম কোথায় চালু হয়? রায়তওয়ারি বন্দোবস্ত প্রথম চালু হয় মাদ্রাসে, অপশন সি হবে আমার সঠিক উত্তর। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। রায়তওয়ারি বন্দোবস্ত একটা ভূমি ব্যবস্থা বা একটা ভূমি রাজস্ব ব্যবস্থা, যেটি চালু হয়েছিল ব্রিটিশ আমলে, এবং এটা কোথায় হয়েছিল? মাদ্রাজে ফার্স্ট চালু হয়। টমাস মনরো চালু করেছিলেন, এবং আলেকজান্ডার রিড, এখানে কিন্তু চার্লস রিড ছিলেন, সুপারিশ করেছিলেন এই বিষয়টাতে। সমস্ত বিষয়টা আমি আসছি, পুরো বিষয়টা দেখে নাও। 1820 থেকে 27 সাল পর্যন্ত মাদ্রাজের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন টমাস মুনরো। টমাস মুনরো 1820 সালে বোম্বাই এবং মাদ্রাজে রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তন করেন। রায়তওয়ারি বন্দোবস্তের অধীনে সরকার এবং কৃষকদের মধ্যে সরাসরি খাজনা আদায়ের একটি সমঝোতা হয়েছিল। চার্লস রিডের প্রথম রায়তওয়ারি বন্দোবস্তের সুপারিশ করেছিলেন। জমির গুণমান এবং ফসলের প্রকৃতির ভিত্তিতে রাজস্ব একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত করা হয়েছিল। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন। ব্রিটিশ সরকার রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন কত সালে? খুব সিম্পল প্রশ্ন, প্রত্যেকেই পারবে আমি জানি। সালটা প্রত্যেকে কমেন্টে একবার লিখে দাও, যেন আমি কমেন্ট চেক করলে আমি দেখতে পাই প্রত্যেকে কিন্তু এই সালটা লিখেছো। ওকে ওকে, একদম কারেক্ট। 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় ব্রিটিশ আমলে। তো 1905 সালে যখন ভারতে বঙ্গভঙ্গ ইত্যাদি ঘটনা ঘটছে, সেই সংক্রান্ত বিষয়ের পরবর্তী ক্ষেত্রে শাসন ব্যবস্থার সুবিধার্থে ব্রিটিশরা কি করলো, কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত করলো। এবং ভাইস রয় সে সময় কে ছিলেন? দেখো ভাইস রয় ছিলেন কে? ভাইস রয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ, ভারতের ভাইস রয়। হ্যাঁ, লর্ড হার্ডিঞ্জ 1910 থেকে 16 সালে ভাইস রয় ছিলেন ভারতের। এই সময়ের মধ্যে ভারতে নিম্নলিখিত ঘটনাগুলি ঘটেছিল। 1905 সালে ঘটে যাওয়া বঙ্গভঙ্গ যে অ্যানাউন্সমেন্ট, ঘোষণা,
সেই সময় 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়, এই সময়টা আমরা জানি 1911 সালে, এবং এই সময়টাই কিন্তু ভারতের রাজধানী স্থানান্তরিত হয়। নেক্সট পরবর্তী প্রশ্ন, গান্ধীজি তার বিখ্যাত স্লোগান ডু অর ডাই কখন দিয়েছিলেন? অর্থাৎ করেঙ্গে ইয়া মরেঙ্গে এরকমও থাকতে পারে, বা করো অথবা মরো এরকমও থাকতে পারে। তো তোমাদের তিনটে ল্যাঙ্গুয়েজ যে কোনো একটা দিতে পারে, হিন্দি, ইংলিশ আর বেঙ্গলি। তো গান্ধীজির যে বিখ্যাত স্লোগান ডু অর ডাই এটা দিয়েছিলেন হচ্ছে, সঠিক উত্তরটা অপশন ডি হবে, ভারত ছাড়ো আন্দোলনের সময়। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হয়। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন 8ই আগস্ট শুরু হয়, এবং সেই সময় এটা কোথায় শুরু হয়? মুম্বাই থেকে। এবং মুম্বাই একটা ভাষণে মহাত্মা গান্ধী বললেন ডু অর ডাই, হয় করো নয় মরো। তো বিষয়টা তোমাদের একটু বলে দিই এখানটায় দেখো, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি 1942 সালে 8ই আগস্ট বোম্বেতে সমবেত হয় এবং বিখ্যাত ভারত ছাড়ো আন্দোলন প্রস্তাব পাশ করা হয়। ওই দিন গান্ধীজি তার ডু অর ডাই অথবা করব অথবা মরবো ডাক দিয়েছিলেন। 8ই এবং 9ই আগস্ট 1942 সালে সরকার সমস্ত কংগ্রেসের বিশিষ্ট নেতাদের উদ্ধার করেন। মহাত্মা গান্ধীকে উদ্ধার করেন মানে এখানটা দেখো গ্রেপ্তার করেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? গ্রেপ্তার করেছিলেন কাদেরকে? মহাত্মা গান্ধীকে পুনা কারাগারে রাখা হয়েছিল সেই সময়। পণ্ডিত জওহরলাল নেহরু, আবুল কালাম আজাদ, অন্যান্য নেতাদের আহমেদনগর দুর্গে আটক করে রাখা হয়। মানে 1942 সাল ছিল ভারতের ইতিহাসে বিভিন্ন যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী যারা পথ দেখাচ্ছিল, তারা কিন্তু একেবারে বলতে পারো তোমরা যে কোনো নেতাবিহীন, অর্থাৎ সেই সময় চলছে, মানে কোনো স্বাধীনতা সংগ্রামী সেই সময় কিন্তু বাইরে ছিল না। মোস্ট প্রমিনেন্ট লিডাররা, তাদের প্রত্যেককে বন্দী করা হয়েছিল বাই ব্রিটিশ গভর্নমেন্ট। ওকে, এবং এই সময় নেতৃত্ব প্রদান করেছিলেন রাম মনোহর লোহিয়া, অচ্যুতা এবং এস এম যোশী। এনারা কিন্তু প্রমুখ ভূমিকা পালন করেছিলেন। এই আন্দোলন জয়প্রকাশ নারায়ণের ভূমিকা কিন্তু উল্লেখযোগ্য ছিল। ওকে, আচ্ছা এই সময় একটু তোমাদের বিষয়টা বলে দিই। দেখো, ভারত ছাড়া আন্দোলন এমন একটা আন্দোলন ছিল যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়, সমস্ত ধর্মের মানুষ কিন্তু এতে অংশগ্রহণ করেছিল, এবং বিপুল সংখ্যক অর্থাৎ প্রচুর প্রচুর ছাত্রছাত্রী, শিক্ষার্থীরা যারা স্কুল কলেজে পড়ে, তারাও কিন্তু এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। ওকে, তো সেই সময় চারিদিকে শহরে শহরে হরতাল, বিক্ষোভ, জনসভার আয়োজন করা হয়, এমনকি গ্রামে গঞ্জেও ছড়িয়ে গিয়েছিল। ঠিক আমাদের মেদিনীপুর শহর যদি আমরা দেখি, তমলুকে সেই সময় মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়া আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, এবং পুলিশের গুলিতেই তিনি কিন্তু প্রয়াত হন 72 বছর বয়সে। এরকম ঘটনা রয়েছে। ওকে, এবং যদি তোমরা একটু বিষয়টা জানো, আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখবে, পুলিশ কিন্তু 538 রাউন্ড গুলি চালিয়েছিল, 538 রাউন্ড, যেখানে 7,000 মানুষ নিহত হয় এবং 60,229 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। ভারতের স্বাধীনতা আন্দোলনের যদি পথ প্রশস্ত হয়েছিল, তবে বেশিরভাগটাই অবদান বলতে পারো এখানটায় এই ভারত ছাড় আন্দোলনের অবশ্যই ছিল। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা যাব। তোমাদের একটু জানার সম্পর্কে মানে সম্বন্ধে বলে দিলাম, কেন দেখো তোমরা কম্পিটিটিভ পরীক্ষায় পড়তে এলেও তোমাদের এই সমস্ত স্বাধীনতা সংগ্রামী বা স্বাধীনতা বিষয়ক এই সমস্ত ঘটনাগুলো জানলে অনেকটা ভালো লাগবে, তাই তো? ওকে, এই প্রশ্নের উত্তর দাও। যাই হোক, পুরন্দরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? 1600, 1660, 1665, 1677? সঠিক উত্তরটা হবে 1665, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, আর একটা পুরন্দরের সন্ধি ইতিহাসে আমি পাই 1676 সালে, হ্যাঁ না? 1665, 1676 পরপর দুটো অপশনে যেটা থাকবে সেটা তুলবে তোমরা, অপশনে যেটাকে পাবে সেটাকে তোমরা তুলবে। আচ্ছা, এখানটা আমি 1600 করলাম, সরি আমাকে একটু প্লিজ এইখানটা একটু তোমরা লিখে নাও, একটু লিখে নাও, এটা 1700 হবে, 1776ও হয়। ঠিক আছে, 1665 শিবাজির মধ্যে হয় ইংরেজদের সাথে, মানে ইংরেজ না সরি, এই যে আমি ভুল করলাম, শিবাজি এবং মুঘলদের সময় রাজপুত জয় সিং ছিল, সো তার মধ্যে যে চুক্তি সেটা হচ্ছে সেই সময় পুরন্দরের সন্ধি 1665। ওকে, নেক্সট তোমরা এখানে লিস্টে একটা পাবে, আমি দেখিয়ে দিচ্ছি এইখানটায়, পুরন্দরের সন্ধি 1776 মারাঠা এবং ইংরেজদের মধ্যে হয় কলকাতাতে। ওকে, নেক্সট চলো এইখানটায় দেখো, তোমরা অনেকগুলো সন্ধি আমি দিয়েছি, যেরকম আলীনগরের সন্ধি 1757 সালে সিরাজ উদ্দৌলা এবং রবার্ট ক্লাইভের মধ্যে, মাদ্রাজের সন্ধি 1769 সালে হায়দার আলী এবং ইংরেজদের মধ্যে, সলবাইয়ের সন্ধি 1782 সালে ইংরেজ ও মারাঠাদের মধ্যে, ম্যাঙ্গালোরের সন্ধি 1784 সালে টিপু সুলতান ও ইংরেজ, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি
1792, টিপু সুলতান ও ইংরেজ, বেসিনের সন্ধি 1800, এটা 1820 হবে, একদমই না, এটা 1802 হবে, তাই তো 1802 হবে, 1802 পেশোয়া ও দ্বিতীয় বাজিরাও এবং লর্ড ওয়েলেস, পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং লর্ড ওয়েলেসের মধ্যে হয়েছিল। তো প্রত্যেকটি পয়েন্ট তোমাদের ইম্পর্টেন্ট আমি বললাম বিভিন্ন ইতিহাসের সন্ধি সম্পর্কে, এইগুলো ভালো করে রিড আউট করে নাও, পড়ে নাও, খাতায় লিখে নাও, পরবর্তী ক্ষেত্রে পরীক্ষায় কাজে লেগে যাবে, মানে পরীক্ষায় কমন পাবেই পাবে। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন। আমিনি কমিশন কে নিয়োগ করেন? লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, লর্ড ওয়ারেন হেস্টিংস, লর্ড মিন্টো। বলা প্রত্যেকে সঠিক উত্তর কি হবে এটার? আমিনি কমিশন, সঠিক উত্তর অপশন সি, একদমই ঠিক বলছো, লর্ড ওয়ারেন হেস্টিংস। আমিনি কমিশন লর্ড ওয়ারেন হেস্টিংস অ্যাপয়েন্ট করেছিল ভারতের কৃষি ব্যবস্থার বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য 1776 সালে। কারণ ভারতের রেভিনিউ সিস্টেমকে আরো বেশি মডার্নাইজ এবং ভালো করে ঠিকঠাক ভাবে করার জন্য এটা কিন্তু করা হয়েছিল নিয়োগ, আমিনি কমিশন। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন। ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি কফি উৎপন্ন হয়? কফি মানে এখানে কফি হবে, এটা চা কফি, নট কফি। ওকে, ইটস কফি। তো কফি উৎপন্ন হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কর্ণাটক রাজ্যে সব থেকে বেশি। বিভিন্ন উৎপাদনগুলো আমরা একটু দেখবো এখানে। 2023-এর ডেটা অনুযায়ী ভারতের সব থেকে বেশি চা উৎপাদন হয় আসাম রাজ্যে এবং দার্জিলিং এর চা সুগন্ধের জন্য বিখ্যাত। চা রপ্তানি হয় কলকাতা বন্দরের মাধ্যমে। এই ধরনের তোমরা কিন্তু রিলেটেড আমার কাছ থেকে ইনফরমেশন পাবে, তাই প্রত্যেকে তোমাদের কি করতে হবে বলেছি, খাতা পেন নিয়ে বসতে হবে। ভারতের সব থেকে বেশি তুলা উৎপাদন হয় কোথায়? গুজরাটে। ভারতের সব থেকে বেশি ডাল উৎপাদন হয় কোথায়? কোন রাজ্যে? রাজস্থান। ভারতের সব থেকে বেশি সবজি উৎপাদনকারী রাজ্য উত্তরপ্রদেশ। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখব। পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে। টোডা উপজাতিদের বাস ভারতের কোন রাজ্যে? টোডা উপজাতিদের বাস ভারতের কোন রাজ্যে? বলো সঠিক অ্যান্সার কি হবে? টোডা উপজাতি দেখা যায় তামিলনাড়ু রাজ্যে, অপশন এ হবে সঠিক উত্তর, অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। দেখো দক্ষিণ ভারতের নীলগিরি পাহাড়ে একটি যাজক উপজাতি হচ্ছে এই টোডা উপজাতি, তামিলনাড়ুতে দেখা যায়। তোমরা প্রত্যেকে লিখে নাও, আমি অনেকগুলো পয়েন্ট বলবো। মণিপুরে রিসেন্টলি আমরা দেখলাম মণিপুরে কুকি উপজাতি রয়েছে এবং মেইটি উপজাতি, অন্যান্য অঞ্চলেও দেখা যায়, বাট বেশিরভাগ কুকি এবং মেইটি উপজাতি এরা দেখা যায় মণিপুরে। কোথায়? মণিপুরে। প্রত্যেকে লিখে নাও, এরা হচ্ছে মণিপুরে, ঠিক আছে। আচ্ছা, আন্দামানের লিখে নাও, আন্দামানের অঙ্গি জারোয়া, আন্দামানের অঙ্গি জারোয়া, আন্দামানের অঙ্গি জারোয়া। গাদ্দি হিমাচল প্রদেশে, হিমালয় পার্বত্য অঞ্চলে, আন্দামানের অঙ্গি জারোয়া। ওকে, লিখেছো প্রত্যেকে? ওয়েস্ট বেঙ্গলের লিখে নাও সাঁওতাল, ঝাড়খণ্ড বিহারে ভূমিজ, লিখেছো সাঁওতাল, লিখেছো, এই সমস্ত উপজাতি দেখা যায়। ওকে, চলো নেক্সট পরবর্তী আমরা প্রশ্নে যাব। কুনুর কোন নদীর একটি উপনদী? কুনুর কোন নদীর একটি উপনদী? তো নামটা অনেক নতুন শুনছো, ওকে, এই নামটা। তো সঠিক উত্তরটি তোমাদের হবে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির এটা অংশ, ডাব্লিউবি জিওগ্রাফি। ওকে, ডাব্লিউবি জিওগ্রাফির একটা অংশ এবং রিভার সিস্টেম অফ ওয়েস্ট বেঙ্গল যদি পড়ো সেখানে দেখতে পাবে তোমরা এই অজয় নদীর একটি উপনদী হচ্ছে কুনুর নদী, অপশন এ হবে সঠিক উত্তর। এটি কুনুর বর্ধমান জেলাতে রয়েছে এবং অজয় নদীর প্রধান উপনদী। পরবর্তী কোশ্চেন, পান্না খনি কিসের জন্য বিখ্যাত? শুনেছো নামটা? পান্না টাইগার রিজার্ভও রয়েছে, সেম জিনিস বলতে ওইখানেই। তো এটা হচ্ছে মধ্যপ্রদেশে দেখা যায় মানে মধ্যপ্রদেশে এই টাইগার রিজার্ভ বলো, পান্না টাইগার রিজার্ভ মানে ব্যাঘ্র সংরক্ষণাগার বা পান্না খনি, যেখানে হিরে ডায়মন্ড পাওয়া যায়, একমাত্র খনি ভারতের। তো প্রচুর পরিমাণে ডায়মন্ড এখানে কিন্তু রিজার্ভ রয়েছে, যেটা মধ্যপ্রদেশ। কোথায় বললাম? মধ্যপ্রদেশ। প্রত্যেকে লিখে নাও, আমি লিখে দিচ্ছি এখানে, মধ্যপ্রদেশ রাজ্যে রয়েছে এই খনিটি, পান্না খনি, যেখানে কিন্তু ডায়মন্ড এবং টাইগার রিজার্ভও রয়েছে এটা। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। ভারতের বায়ু শক্তি উৎপাদনে অগ্রণী রাজ্য হলো কোনটি? ভারতের বায়ু শক্তি উৎপাদনে অগ্রণী রাজ্য, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রিসেন্টলি কিন্তু অনেকবার পরীক্ষায় এলো এটা। সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার, তামিলনাড়ু। গুজরাট দেখে আমার একটা বিষয় মনে পড়ছে, ভারতের সব থেকে বেশি কোস্ট লাইন
লংগেস্ট কোস্ট লাইন, লংগেস্ট কোস্ট লাইন যদি আমরা দেখি, দীর্ঘতম কোস্ট লাইন, উপকূল রেখা, ঠিক আছে, ভারতে, তাহলে কিন্তু সেটা গুজরাট রাজ্য হয়ে যাবে সঠিক উত্তর। আর আদারওয়াইজ ফর দিস কোয়েশ্চেন অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তামিলনাড়ুতে সব থেকে বেশি বায়ু শক্তি উৎপাদন হয়। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে আমরা যাব। আয়তন অনুযায়ী ভারতের সব থেকে বেশি অরণ্য রয়েছে কোথায়? অ্যাকর্ডিং টু এরিয়া যদি দেখি, সব থেকে বেশি, ওকে, সব থেকে বেশি রিপিট হয়েছে একবার, তো সঠিক উত্তরটা হবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে সব থেকে বেশি পরিমাণে কি রয়েছে? অরণ্য রয়েছে আয়তন অনুযায়ী। যদি আমরা শতকরা হিসেবে দেখি, পার্সেন্টেজ অনুযায়ী, যদি আমরা পার্সেন্টেজ অনুযায়ী দেখি, পার্সেন্টেজ অনুযায়ী এরিয়ার, তাহলে হয়ে যাবে তোমাদের কি? মিজোরাম। তাহলে হয়ে যাবে কি তোমাদের? মিজোরাম। ওকে, তো এই পয়েন্টগুলো তোমাদের খুব ভালোভাবে দেখতে হবে, তাহলে মিজোরাম হয়ে যাবে শতকরা অনুযায়ী। তো প্রত্যেকের জন্য আমি এখানে দিয়েছি, দেখো, বনভূমি এলাকা বা এরিয়া অনুসারে সব থেকে বেশি মধ্যপ্রদেশ, তারপরে রয়েছে অরুণাচল প্রদেশ, পরপর দুটো প্রদেশ, মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হ্যাঁ, তারপরে ছত্তিশগড়, তারপরে উড়িষ্যা, তারপরে মহারাষ্ট্র, এভাবে কিন্তু সাজাতেও দিতে পারে, তাই প্রত্যেকে দেখে নাও। ভারতবর্ষের মিজোরাম রাজ্যে বনভূমির শতকরা পরিমাণটা বেশি। মোট ভূমি এলাকার শতাংশ হিসাবে বন আচ্ছাদনের ক্ষেত্রে শীর্ষ 5টি রাজ্য, সেটাও কিন্তু দিয়েছি। প্রথমে মিজোরাম বললাম, তারপরে এপি মানে অরুণাচল প্রদেশ, সেখানে মেঘালয়, মণিপুর এবং নাগাল্যান্ড। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন নদীটি বদ্বীপ তৈরি করে না? বদ্বীপ মানে ডেল্টা তৈরি করে না। দেখো এখানটায় ভূগোলে একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট তোমাদের বলে দিচ্ছি প্রত্যেকের, যে বদ্বীপ কোথায় গঠিত হয়, আর তোমাদের এখানটায় কি গঠিত হবে, আর একটা বদ্বীপের পাশাপাশি মোহনা কোথায় গঠিত হবে, এই দুটো বিষয়। তো আমাদের ভারতবর্ষকে যদি আমরা দেখি, দক্ষিণ দিকটা ঠিক এইভাবে, ধরো ভারতের নিচের দিকটা আসছে, তাই তো, এইভাবে গেল। ওকে, তো এইখানে কি রয়েছে? আরব সাগর, অ্যারাবিয়ান সি, আমি রেখে দিলাম এ ই এস এ এস, অ্যারাবিয়ান সি। এখানে রয়েছে বে অফ বেঙ্গল, ঠিক আছে, বে অফ বেঙ্গল, ঠিক আছে, বে অফ বেঙ্গল রয়েছে এখানটায়। ওকে, আমি পুরোটা লিখে দিচ্ছি এখানটায় তোমাদের সুবিধার্থে, মানে বঙ্গোপসাগর রয়েছে, বে অফ বেঙ্গল, তো এটা রয়েছে এই দিকটায়, ঠিক আছে। তো আমরা জানি যে পূর্ব উপকূল পশ্চিম উপকূলের তুলনায় কিন্তু মৃত্তিকাগত গঠন বা শিলাস্তরীয় গঠন কিন্তু নরম, এবং ভারতের পূর্ব দিক, এই পশ্চিম দিক, অর্থাৎ এদিকটা ওয়েস্টার্ন, আমি লিখে দিচ্ছি এদিকটা ইস্টার্ন, তাহলে পশ্চিম ঘাট পর্বত, তার যে শিলা, তার যে জিওলজিক্যাল স্ট্রাকচার, সেটা কিন্তু তুলনামূলকভাবে কঠিন যদি আমরা পূর্বের সাথে তুলনা করি। সেই জন্য বেশিরভাগ নদী যেগুলো এদিকে প্রবাহিত হয়েছে, তারা বেশি ক্ষয় করতে পারে না, এবং ক্ষয় করতে না পারার ফলেই এইখান থেকে নদীগুলো বিভিন্ন নুড়ি, বালি, কাঁকড় ইত্যাদি সঞ্চিত করতে পারে না। বদ্বীপ গঠন কিভাবে হবে? নদী তার প্রবাহ পথে বিভিন্ন ক্ষয়কার্যের মাধ্যমে নুড়ি, বালি, পলি ইত্যাদি এনে করে সমুদ্র নিকটবর্তী মোহনা অঞ্চলে ফেলে দেবে, সেইভাবে বদ্বীপ গঠিত হবে দিয়ে। বাট এই ক্ষেত্রে কি হচ্ছে? বদ্বীপ গঠিত হচ্ছে না, অ্যাকর্ডিং টু জিওলজিক্যাল স্ট্রাকচার কঠিন এখানটায়। তার জন্য এই দিকের গুলো কি মোহনা তৈরি করে, আর এই দিকের বা আমাদের ইস্টার্ন বা পূর্ব উপকূল বা বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরের দিকে বেশিরভাগ বদ্বীপ গঠিত হয়, যেমন সুন্দরবন বদ্বীপ। যদি তোমাকে এখানে 4টে অপশন আমি দেখি, তাপ্তি, কাবেরী, গোদাবরী, কৃষ্ণা, এভাবে তুমি কি করে ঠিক করবে যে কোনগুলো পশ্চিম বাহিনী নদী, কোনগুলো পূর্ব বাহিনী নদী, সেই ভিত্তিতে করবে। তুমি দেখো কাবেরী, গোদাবরী এবং কৃষ্ণা, এই 3টে নদী ভারতের পূর্ব বাহিনী নদী, আর একমাত্র নদী তাপ্তি পশ্চিম বাহিনী নদী। তাহলে কি বলছে? বদ্বীপ তৈরি করে না। দেখলাম আমরা পূর্ব বাহিনী নদীগুলো বদ্বীপ তৈরি করে, হ্যাঁ না, বদ্বীপ তৈরি করে, আর পশ্চিম বাহিনী নদী বদ্বীপ তৈরি করে না। তাহলে আমার সঠিক উত্তর কাকে নেব আমরা? অপশন এ, তাপ্তিকে। আশা করছি বিষয়টা বুঝতে পারলে প্রত্যেকের। ওকে, চলো নেক্সট। এরপরে আমরা দেখে নেবো, একদম ডাইরেক্ট তোমরা মুখস্থ করে নিতে পারো যারা বুঝতে পারলে না। আশা করছি প্রত্যেকেই বুঝেছো, তাই তো? যদি বুঝেছো ইয়াস লেখো একবার। বদ্বীপ গঠনকারী নদী কোনগুলো? গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, ওকে, মহানদী, এইগুলো হয়ে যাবে। আর মোহনা গঠনকারী নদী নর্মদা, তাপ্তি এবং সবরমতী। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে
সবথেকে বেশি তপশিলি উপজাতি রয়েছে? ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি তপশিলি উপজাতি রয়েছে? সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের অপশন ডি, মিজোরাম রাজ্যে সবথেকে বেশি এসটি পপুলেশন রয়েছে। যদি আমরা দেখি, যদি আমরা বলতাম শুধু ট্রাইব তাহলে, বা ট্রাইবাল পপুলেশন, ওকে, যদি আমরা দেখতাম শুধু ট্রাইবাল পপুলেশন তাহলে মধ্যপ্রদেশ হতো, আদারওয়াইজ এটা হচ্ছে মিজোরাম হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে তোমাদের অনেকগুলো ফ্যাক্ট আমি এখানে দিয়েছি, দেখে নাও। ফ্যাক্টগুলো কি? 2011 সালের সেন্সাস অনুযায়ী এই 4টি রাজ্যে সর্বাধিক পরিমাণে কি রয়েছে? তপশিলি উপজাতি, যার মধ্যে মিজোরামে 94.8%, নাগাল্যান্ডে 86.5%, মেঘালয়ে 86.1% এবং 68.8% অরুণাচল প্রদেশে। পাশাপাশি তোমাদের এটাও দেখতে হবে কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে তপশিলি উপজাতির সংখ্যা 94.8% মানে সব থেকে, সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ। কোথায়? লাক্ষাদ্বীপে। তপশিলি উপজাতিতে সাক্ষরতার হার যদি আমরা দেখি তাহলে আমরা কাকে দেখব? মিজোরামে সব থেকে বেশি, অন্ধ্রপ্রদেশে সব থেকে কম। 2011 সালের আদমশুমারি অনুযায়ী মধ্যপ্রদেশে ট্রাইবের সংখ্যা সব থেকে বেশি এবং 2011 সালে উত্তরপ্রদেশে ভারতের সব থেকে বেশি এসসি জনসংখ্যাও রয়েছে, এটাও জানতে হবে। ভারতে মোট 5টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে টোটাল, যেখানে কোনো এসটি পপুলেশন নেই। সেইগুলো কি? তোমরা 4টি বলবো আমি, তোমাদের একটা আমাকে কমেন্টে জানাবে। একটা হচ্ছে দিল্লি, 2 নম্বর হচ্ছে পাঞ্জাব, 3 নম্বর হরিয়ানা, 4 নম্বর চণ্ডীগড়। আর একটি জায়গা রয়েছে যেখানে কোনো রকম এসটি পপুলেশন নেই। সো প্রত্যেকে তোমার জন্য হোমওয়ার্ক, এটা আমাকে কমেন্ট করে জানাবে যে কোথায় এসটি পপুলেশন নেই। 5টি জায়গায় রয়েছে, 4টে আমি বলে দিলাম, একটা আমাকে জানাও কমেন্টে। নেক্সট, নিম্নলিখিত কোন শিল্পে বেশিরভাগ মহিলা কর্মী নিযুক্ত? মোস্ট অফ দ্য ফিমেল ওয়ার্কার আর এনগেজড উইথ হুইচ ইন্ডাস্ট্রি? সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, টেক্সটাইল এবং পোশাক শিল্প, গার্মেন্টস ইন্ডাস্ট্রি। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট, পরবর্তী প্রশ্ন, বেশিরভাগ শিশু শ্রমিক ভারতের কোন কাজের সাথে যুক্ত? চাইল্ড লেবার। এটা কিন্তু খুব রিসেন্টলি তোমাদের কোন একটা এক্সামে এসছে এবং খুব ভালো প্রশ্ন ইকোনমি থেকে, ইন্ডিয়ান ইকোনমি। সঠিক উত্তরটা হবে বেশিরভাগ চাইল্ড লেবার কৃষিকার্য অর্থাৎ এগ্রিকালচারের সাথে যুক্ত। অপশন এ, একদম অপশন এ হবে। কি বলছে? হোটেল রেস্তোরাঁ? একদমই না, অপশন এ হবে সঠিক উত্তর। ভারতে অধিকাংশ শিশু শ্রম কৃষিতে 70% কাজ করে। নেক্সট, জিএসটির সম্পূর্ণ নাম? এর থেকে সোজা কোশ্চেন হয় না, বহুবার ক্লাসে বলেছি, তাই তো? বলো সঠিক উত্তর কি হবে? গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। অপশন বি হবে সঠিক উত্তর, তাই তো? জিএসটির ফুল ফর্ম। জিএসটি ইমপ্লিমেন্ট হয় 2017 সালে অরুণ জেটলির সময়। জিএসটির ফুল ফর্ম গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। 1 জুলাই 2017 জিএসটি ইমপ্লিমেন্ট হয় মোদি গভর্নমেন্টের সময়। আর একটা জিনিস পড়ে, টোটাল জিএসটি স্ল্যাব, হাউ মেনি জিএসটি স্ল্যাব আর দেয়ার ইন ইন্ডিয়া? তো তোমাদের জন্য বলে রাখি, মোট 4টি জিএসটি স্ল্যাব রয়েছে। অনেক সময় তোমরা 5টিও পেতে পারো। মানে কিরকম স্যার? যদি আমি বলি 4টি কোন কোন? 0%, 4%, 8%, 12, 18 এবং 28। একটা জিনিস আমি ভুল করলাম এখানে, কোনটা ভুল করলাম বলো? এইখানটাই ভুল করলাম। কোনটা বলো তো? তোমাদের এই যে 4, 12 করে দিয়েছি কি সব, এটা ভুল করেছি। ওকে, তো এইখানটাই হবে না তোমাদের, ঠিক আছে? এই দুটো হবে না, এখানে 5 হবে। 5%, 0%, 5%, 12, 18, 28, তাহলে 5টি হচ্ছে। অনেক সময় জিরোটা কাউন্ট করা হয় না, অর্থাৎ টোটাল 4টি রয়েছে, ঠিক আছে? টোটাল 4টি। নেক্সট, পরবর্তী প্রশ্ন, সংস্কৃত কোন ভারতীয় রাজ্যের দ্বিতীয় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ? দ্বিতীয় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এখনো পর্যন্ত সেই রাজ্যে সংস্কৃতকে কিন্তু মান্যতা দেওয়া হয়েছে এবং সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ভারতে এরকম দুটো রাজ্য রয়েছে যেখানে কিন্তু সংস্কৃত ভাষা এখনো ইউজ করা হয়। সেই দুটো রাজ্য হচ্ছে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ। উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ, তাই তো? তো এখানে সঠিক উত্তরটা হবে, আমি উত্তরাখণ্ড হবে অপশন সি। এখানে কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ইউজ করা হয়। পুরো বিষয়টা দেখে নাও। সংস্কৃত হলো ভারতের 22টি ভাষা, সরকারি ভাষার মধ্যে একটি। এটি 2টি রাজ্যের সরকারি ভাষা, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড। 2010 সালে উত্তরাখণ্ড ভারতের প্রথম রাজ্য হয়ে ওঠে যেটির দ্বিতীয় সরকারি ভাষা হিসাবে সংস্কৃত রয়েছে।
নেক্সট পরবর্তী প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতির অপসারণ প্রক্রিয়া নিম্নলিখিত কোনটির মাধ্যমে সম্পন্ন হয়? অর্থাৎ ইমপিচমেন্ট প্রসেস অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শুধুমাত্র লোকসভা, শুধুমাত্র রাজ্যসভা, পার্লামেন্টের যে কোনো একটি কক্ষ, নাকি সুপ্রিম কোর্টের দ্বারা? তো সঠিক উত্তর অপশন সি হবে, পার্লামেন্টের উভয় কক্ষ অর্থাৎ বা যে কোনো একটি কক্ষের দ্বারা রাষ্ট্রপতি ইমপিচমেন্ট করা যায়। এবং রাষ্ট্রপতি ইমপিচমেন্টের আর্টিকেল 61 আর্টিকেল, ওকে, ধারা 61। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন, অপসারী লেন্স কোনটি? অপসারী লেন্স কোনটি? তো সঠিক উত্তরটা হবে, অপসারী লেন্স বলা হয় অবতল লেন্সকে, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। দেখো, অভিসারী লেন্স মানে হচ্ছে উত্তল লেন্সকে বলা হয়, অপসারী লেন্স মানে হচ্ছে অবতল, অপসারী অবতল, অব এবং অভিসারী উত্তল, অভিসারী উত্তল, ঠিক আছে। চলো নেক্সট পরবর্তী কোশ্চেন, বায়ুমণ্ডল না থাকলে দিনের দৈর্ঘ্য কি হতো? লেন্থ অফ ডে কম হতো, পরিবর্তন হয় না বা হতো না, বেড়ে যেত, নাকি প্রায় অর্ধেক হয়ে যেত? দেখো, বায়ুমণ্ডল না থাকলে বিষয়টা কি হতো আমি একটু তোমাদের আগে বলে দিই, যে পৃথিবীর বায়ুমণ্ডল না থাকলে দিনের দৈর্ঘ্য প্রায় একটু কমে যেত। যেহেতু কি হয়, পৃথিবী বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের কারণে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রায় 4 মিনিট বৃদ্ধি পায়। ফলে পৃথিবীর বায়ুমণ্ডল না থাকলে দিনের দৈর্ঘ্য 4 মিনিট কমে যেত। অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। বুঝতে পারলে না? আর একবার দেখে নাও, লেখা রয়েছে, চাপ নেই, আমি সমস্ত জিনিস দিয়ে দেব। পৃথিবীর বায়ুমণ্ডল না থাকলে দিনের দৈর্ঘ্য প্রায় 4 মিনিট কম হতো। যেহেতু পৃথিবী বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের কারণে সূর্যোদয় এবং সূর্যাস্ত পর্যন্ত সময় প্রায় 4 মিনিট বৃদ্ধি পায়, দ্যাটস ওয়াই পৃথিবীর বায়ুমণ্ডল না থাকলে 4 মিনিট কমে যেত। নেক্সট পরবর্তী কোশ্চেন, বায়ুতে শব্দের বেগ কত? এই কোশ্চেনটা আমি আগেও করেছি, 331। ওকে, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন, বংশগতি বিদ্যার জনক কে? বংশগতি বিদ্যার জনক হলেন ম্যান্ডেল, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। গ্রেগর জোহান ম্যান্ডেল একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী। উত্তরাধিকারের মৌলিক সূত্র আবিষ্কার করার জন্য তাকে বংশগতি বিদ্যার জনক বলা হয়। এছাড়াও এটি ম্যান্ডেলিয়ানের উত্তরাধিকার সূত্র নামে পরিচিত বর্তমানে। আধুনিক বংশগতির জনক নামেও পরিচিত তিনি। গ্রেগর হচ্ছে মটর গাছে তার যে পরীক্ষা সেটা করেছিলেন, এবং শ্রেণীবিন্যাসের জনক অনেক সময় পরীক্ষায় দেয় ক্যারোলাস লিনিয়াস, প্রত্যেকে লিখে নাও। নেক্সট, রুই মাছের দেহে কি ধরনের আঁশ থাকে? রুই মাছের দেহে সাইক্লয়েড আঁশ থাকে, অপশন সি। নেক্সট প্রশ্ন, পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইস্টার্ন রেলওয়ে। যারা রেলের পরীক্ষা দিবে তাদের জন্য আরো ভালো কোশ্চেন, পুলিশেও আসতে পারে, অপশন বি কলকাতা। দেখো, উত্তর রেলওয়ের সদর দপ্তর নতুন দিল্লি, পশ্চিম রেলওয়ের সদর দপ্তর মুম্বাই, উত্তর পূর্ব রেলওয়ের সদর দপ্তর গোরক্ষপুর। ভারতে টোটাল 19টি রেলওয়ে জোন রয়েছে। নেক্সট, ভারতীয় সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ডক্টর এম এস স্বামীনাথন, সম্প্রতি প্রয়াত হয়েছেন আমরা দেখলাম, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, ভারতীয় রেলের জনক কাকে বলা হয়? লর্ড ডালহৌসি, তাই তো, অপশন সি হবে। 1853 সালে লর্ড ডালহৌসির আমলে বোম্বে থেকে থানে পর্যন্ত 34 কিলোমিটার 34 কিলোমিটার রেলওয়ে পথ প্রথম চলে, বোম্বে থেকে থানে পর্যন্ত, হ্যাঁ না? নেক্সট, 10% সূত্র কে দিয়েছিলেন? 10% ল গিভেন বাই লিন্ডেম্যান। স্যার এটা আবার কি? এটা হচ্ছে পরিবেশ থেকে প্রশ্ন, বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ খাদ্য খাদক স্তরের, তোমরা যদি দেখো পুষ্টি স্তর অনুযায়ী ভাগ রয়েছে। এবং ধরো তোমরা এখানে উদাহরণ দিচ্ছি, একটা ছাগল বা খাসি সে ঘাস খেলো, সেখান থেকে 100% এনার্জি বা শক্তি সঞ্চয় করলো। কত? 100% এনার্জি শক্তি সঞ্চয় করলো। এরপরে আমরা সেই ছাগলটি বা খাসিটিকে মেরে করে তার মাংস খাই, তো সেইখান থেকে মাত্র 10%, অর্থাৎ 10%, আমি ধরলাম 100% বলেছি বা 100, তার 10% মানে 10 হবে। তাহলে 10% এনার্জি কে এখানে মানুষ পাবো আমরা। কারা পাবো এখানে? মানুষ পাবো, তাই তো, এখানে মানুষ পাবে। তাহলে এই যে স্তর, পুষ্টি স্তর, এটাই হচ্ছে লিন্ডেম্যানের যে সূত্র, সেটা 10% ল এর মাধ্যমে বোঝানো হয়েছে। নেক্সট, উত্তরবঙ্গ মোট কয়টি জেলা রয়েছে? উত্তরবঙ্গে মোট জেলার সংখ্যা যদি তোমাকে বলে ডাব্লিউবি তে মোট জেলার সংখ্যা কটি গো?
এই মুহূর্তে? টোটাল 23টি জেলা। আগের দিনে ক্লাসেই বলেছি সব থেকে বেশি জেলা কোথায় রয়েছে? ইউপিতে 75, তাই তো? না 72, 72 বা 75 যাই হোক, কিন্তু সব থেকে বেশি জেলা ইউপিতে। তো এই ক্ষেত্রে আমাদের বলেছে উত্তরবঙ্গে মোট কটি জেলা? সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের অপশন এ, 8টি জেলা রয়েছে। কি কি? উত্তরবঙ্গের 8টি জেলা হচ্ছে আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং ও মালদা। ওকে, মোট 8টি জেলা। নেক্সট কোয়েশ্চেন, পরবর্তী প্রশ্ন, চন্দ্রযান 3 2023 সালের কোন তারিখে লঞ্চ করা হয়? তো এটি লঞ্চ করা হয় অপশন বি 14 জুলাই। ওকে, দেখো তিনটে চন্দ্রযান সম্পর্কেই আমি দিয়েছি। চন্দ্রযান 1 খুব ভালোভাবে দেখে নাও, এখান থেকে একটা কোয়েশ্চেন পেয়েই যাবে যে কোনো পরীক্ষাতেই। 2008 সালে লঞ্চ হয় 22শে অক্টোবর। সেই সময় ইসরোর চেয়ারম্যান কে ছিলেন এটাও কিন্তু জিজ্ঞেস করে, শ্রী জি মাধবন নায়ার। জি মাধবন নায়ার ছিলেন চন্দ্রযান 1 এর সময় ইসরোর চেয়ারম্যান। চন্দ্রযান 2 এলো 2019 সালের 22শে জুলাই, চন্দ্রযান 2 লঞ্চ হলো। সেই সময় ইসরোর চেয়ারম্যান ছিলেন কে শিবন। এবং 2023-এ চন্দ্রযান 3 লঞ্চ হলো 14 জুলাই। এস সোমনাথ হচ্ছেন এর বর্তমান চেয়ারম্যান, এখনো ইসরো রয়েছেন। ওকে, আশা করছি ক্লাসটা প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্রত্যেকে একটা লাইক শেয়ার করে দাও এবং কেমন লাগলো জানিও। তো তোমাদের সাথে প্রত্যেক দিনের মতো সন্ধ্যে 7টায় দেখা হবে নেক্সট ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।